পিজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রমল্লিকা। এই দেখুন, আমি গেলবারে যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল তার মধ্যে থেকে কিছু কিছু কালার বেছে, মানে যে যতগুলো কালার ছিল সেগুলোই মোটামুটি বেছে একটা একটা করে টব কিন্তু আমি গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রেখেছি। আর এই প্রখর গরমে এখন এই চন্দ্রমল্লিকা গাছে কুড়ি এসে গেছে এবং এছাড়াও গাছে কিন্তু ফুলও ফুটছে। তো সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। আর এই প্রখর গরমেও কিভাবে আমি চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করছি সেটা দেখাবো। চন্দ্রমল্লিকার গাছগুলো এই গরমে যাতে সুস্থ সবল এবং যাতে ভালো থাকে তার জন্য কি খাবার দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো এই যে দুটো চারা আছে, যেটা কিন্তু একটু একদম অন্যরকম ফুলের গাছ। আমি গেলবার শীতে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে 3টে গাছ কিনেছিলাম, তার মধ্যে একটা গাছ নষ্ট হয়ে গেছে, বাকি দুটো গাছ কিন্তু বেঁচে আছে। তো আমি এখন যেহেতু এখনও লাগাতার অনেক দিন গরম থাকবে, তো সেই জন্য আমি কিন্তু এখন থেকেই এখান থেকে কাটিং বসাতে শুরু করে দিয়েছি। কারণ যদি কোনো কারণে গাছটা নষ্ট হয়ে যায় সামনে, তারপরে আবার বর্ষাকাল, তো সেই জন্য এখন থেকেই কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে পছন্দের দুটো রং, যেহেতু একদম অন্য রকম রঙের ফুল, তো এদের কাটিং থেকে যেমন চারা তৈরি করব, তার সাথে সাথে আরও যে সমস্ত টবগুলো আমার রয়েছে সেগুলো থেকেও চারা তৈরি করব। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি চারা বসাবো। আর এই দেখুন, যেহেতু শীতের গাছ না, তো এর মধ্যে পোকামাকড়ের আক্রমণটা কিন্তু একটু বেশি, কারণ এর পাতা কাণ্ড এগুলো যেহেতু খুব নরম থাকে, এখানেই কিন্তু পোকারা এসে ডিম পেড়ে যায়। আর ছোট ছোট কিন্তু সেখান থেকে পোকা তৈরিও হয়ে গেছে। তো এখনই যদি এই পোকাগুলোকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আর নতুন করে এখানে কিন্তু আর বেশি পোকা তৈরি হবে না। তো আমি ওই জন্য কী করব, সমস্ত ডগাগুলোকে কেটে কেটে ফেলে দেবো। আমি কিন্তু কোনো ওষুধ স্প্রে করব না। তো এইভাবে কিন্তু আমি আমার ছাদ বাগানে অনেক পোকামাকড় কিন্তু দমন করি। এই দেখুন, যেই ডগাগুলো পোকা ভর্তি সেগুলো আমি কেটে দিচ্ছি। আর এই কেটে দিলাম যে ডগাগুলো, এই ডগাগুলো কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমি কাটিং হিসাবে চারা তৈরি করতে লাগিয়ে দেবো। তো তার জন্য এই কাটিংগুলোকে আমি কিছুক্ষণের জন্য জলে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখুন খুব সুন্দর কিন্তু ঝাঁকড়া হতে শুরু করেছে। আর এইদিকের এই গাছটায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসে গেছে। তো কুড়িগুলো আমি ভাবছি কাটবো না, থাকুক, ফুল হলে হবে, কোনো অসুবিধা নেই। তো এই দেখুন, এটার মধ্যেও পোকা ডিম পেড়েছে। তো এই সমস্ত কাটিংগুলো আমি নিয়ে নিচ্ছি। তো ছাদ বাগানে যাতে সময়ের অনেকটা আগে যাতে প্রচুর পরিমাণে গাছ তৈরি করতে পারি বা যাতে প্রচুর পরিমাণে ফুল হয়, তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কাটিং থেকে চারা তৈরি করতে হবে। আর যেহেতু কম খরচে বাগান করা সেটা করতে চাই, তাহলে অবশ্যই চারা কিন্তু আমাদেরকে নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। আর না হলে প্রচুর পয়সা খরচা করে আমাদেরকে একসাথে অনেক গাছ কিনতে হবে। তো আমি তো যেহেতু সেটা করব না, তো সেই জন্য কয়েকটা গাছ বাঁচিয়ে রেখেছি সমস্ত কালার দেখে দেখে। আর সেই গাছের কাটিং থেকে এখন কিন্তু আমার চারা তৈরি শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু আমি বেশ 3-4টে চারা তৈরিও করে ফেলেছি। যখন কোনো ডাল অনেকটা বেশি বড় হয়ে যায়, সেই ডালগুলোকে একটু পিঞ্চিং করে দিই। তো সেই পিঞ্চিং করা মানে একটু কাটিংটাকে বড় করে নিই এবং সেই কাটিংটাকে বসিয়ে দিই না ফেলে। তো সেখান থেকে কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়েছে, সেটা দেখাবো। তো তার আগে আমি আরেকটা জিনিস দেখাই যে চন্দ্রমল্লিকার গাছে কেমন ফুল ফুটেছে। আগের দিন আমি একটু বেরিয়েছিলাম, সেখানে দেখলাম লেক মার্কেটে একটা জায়গায় পিটুনিয়ার ফুল হচ্ছে প্রচুর পরিমাণে। তো সেখানে হওয়ার কারণটা হচ্ছে একদম নিচে আছে এবং সেখানে কিন্তু খুব একটা রোদ আসে না, ব্রাইট আলো বাতাস আছে এবং জায়গাটা কিন্তু অনেকটা ঠান্ডা, সেই কারণে পিটুনিয়ার গাছ কিন্তু সেখানে বেঁচে আছে এবং গাছে কিন্তু ফুলও হচ্ছে, যেটা কিন্তু আমাদের ছাদের উপরে কিন্তু সেটা রাখাটা খুব অসম্ভব। আর এই দেখুন, হলুদ রঙের চন্দ্রমল্লিকা। তো আমি কিন্তু এবছর একটু চেষ্টা করব প্রচুর হলুদ রঙের চন্দ্রমল্লিকা গাছ তৈরি করার। তার কারণ হচ্ছে হলুদ রঙের ফুলটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে এবং প্রচণ্ড যেহেতু ব্রাইট কালারটা, অনেক দূর থেকে দেখাও যেমনি যায় তেমনি কিন্তু ফুলটা অনেক দিন থাকে। তো সেই জন্য এবছর কিন্তু আমি চন্দ্রমল্লিকার হলুদ রঙের ফুলটা কিন্তু বেশি তৈরি করব। তো এখানে বুঝেই গেছি, আর আমি আর আলাদা করে মার্ক করে রাখতে পারিনি বা লিখে রাখতে পারিনি কোনটা কী রঙের চন্দ্রমল্লিকা, কিন্তু আমি আলাদা আলাদা করে টবে আলাদা করে রেখেছি। যে কটা কালার ছিল প্রত্যেকটা কালারই একটা একটা করে রেখে দিয়েছি। তার মধ্যে একটা গাছ পুরো টব সমেত নষ্ট হয়ে গেছে, মানে গাছটা পুরো নষ্ট হয়ে গেছে,
সেটা ছাড়া বাকি কিন্তু যতগুলো আমি রেখেছিলাম সব কটাই কিন্তু বেঁচে আছে এবং গাছের গ্রোথ কিন্তু ভীষণ ভালো। তো এবারে হচ্ছে কাটিংটা বসানোর পালা। তার জন্য সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো টব, আর তার সঙ্গে এই রকম অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমরা নেব। এই প্রখর গরমে যেহেতু কাটিং বসাচ্ছি, এটা ছাড়া কিন্তু অ্যালোভেরা গাছ এটা ছাড়া কিন্তু কাটিংটা বসানো কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। বা আমি যেহেতু এই জেলটা ব্যবহার করে গাছ বসাই, তাতে কিন্তু রেজাল্টটা কিন্তু অনেক বেশি ভালো পাই। যাই হোক, এবারে দেখুন কিছু টব নিয়েছি, যেটা হচ্ছে পুরনো টবের মাটি, যেখানে কিন্তু আগে দেখুন বীজ দিয়েছিলাম বা অনেক রকমের কাটিং বসিয়েছি, সেই কাটিংগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই পুরনো টবের মাটিটাই আমি ব্যবহার করছি এখানে। আর অ্যালোভেরা জেলটা রুটিন হরমোনের কাজ করবে। আর এছাড়াও কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে যদি আমরা গাছটা বসাই, তাতে কিন্তু গাছের গোড়ায় কিন্তু কোনো রকম ফাঙ্গাস ধরবে না। তো সেই জন্য আমরা এই অ্যালোভেরা জেলটা দেখুন এইভাবে নিচ থেকে 4টে পাতা ফেলে দিয়ে তারপর হচ্ছে অ্যালোভেরা জেলটা লাগিয়ে আর আমরা এইভাবে কাটিংগুলো বসিয়ে দেবো। তো এক একটা টবের মধ্যে এক একটা কালারের দেখে, মানে ধরো যেই টবটা থেকে নিচ্ছি মানে সেটা একরকম কালার, সেটা একটা করে নিয়ে একটার মধ্যেই কিন্তু আমি একই গাছের কাটিং বসাচ্ছি 3-4টে করে, যাতে আমার মনে থাকবে যে এখানে ধরো 3টে চারা যদি রেডি হয়ে যায়, তাহলে জানবো যে 3টে গাছ এখানে একই কালারের। আর এখানে দেখুন বেশ কিছুদিন আগে আমি এই কাটিংটা বসিয়েছিলাম, সেটাও দেখুন কি সুন্দর চারা তৈরি হয়ে গেছে। এই প্লাস্টিকের গ্লাসগুলোতে না রেজাল্টটা একটু বেশি ভালো, কেন আমি জানি না, কারণ খুব দেখি যে কাটিংটা বা যে বীজটা বসাই খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস হয়ে যায়, যেটা কিন্তু অন্য যে টবগুলো আছে তাতে কিন্তু অনেক সময় হয় না। কিন্তু এই প্লাস্টিকের এই ফেলে দেওয়া যে গ্লাসগুলো আছে, এতে কিন্তু রেজাল্টটা অনেক বেশি আমি ভালো পাচ্ছি। তাই ওই জন্য সেই প্লাস্টিকের এই গ্লাসগুলো আমি একটু বেশি ব্যবহার করি। আর ছোট ছোট কিছু টব থাকে যার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কাটিংও বসাই না তা না বসাই। তো এইভাবে আমি এক একটা গাছ থেকে 3-4টে করে কাটিং নিচ্ছি, আর একটা টবের মধ্যে কিন্তু 3-4টে করে কাটিংই বসাচ্ছি, কারণ সব কটা নাও হতে পারে। কারণ মেন হচ্ছে গরমের থেকেও বড় হচ্ছে বৃষ্টি। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বৃষ্টির জলটা খুব কম পছন্দ করে। তো কাটিং লাগানোর পরে যদি বৃষ্টির জল পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাটিং নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একটা টবের মধ্যে 3-4টে করে বসাচ্ছি। তাতে যদি দুটো মরে গিয়ে একটাও যদি বেঁচে থাকে, বা 3টে মরে গিয়ে একটাও যদি বেঁচে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে আমার একটা চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত গাছ থেকে 3-4টে করে কাটিং দিয়ে আমি বসাচ্ছি। আর কিছুদিন আগে যে কাটিংটা বসিয়েছিলাম সেটা তো চারা হয়ে গেছে, তো ওই গাছটা কিন্তু আজকে আমি রিপোর্ট করে দেবো। তো এখানে কিন্তু মাটিতে আলাদা করে কিন্তু কোনো রকম খাবার দেব না। খাবার দিলে কিন্তু দেখেছি আমি কাটিংগুলো কিন্তু বেশি নষ্ট হয়। তো যখন আমরা কাটিং বসাবো তখন কিন্তু আলাদা করে খাবার দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়েই কিন্তু আমরা গাছটা বসিয়ে দেবো। আর গাছটা বসিয়ে রাখাটাও কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে ঠিকঠাক জায়গায় আমাদেরকে রাখতে হবে। সেটা অবশ্যই একটু ছাওয়াদার জায়গায় রাখবো, আর অন্য গাছেদের সঙ্গে রাখবো। কোনো কাটিং বসিয়ে তাকে একা একা আলাদা জায়গায় রাখবো না, কারণ প্রথম কথা হচ্ছে প্রচণ্ড গরম। তার সঙ্গে সঙ্গে গাছটা যদি একটু হঠাৎ করে আলাদা হয়ে যায় অন্যান্য গাছেদের সঙ্গে যদি না রাখি, সেক্ষেত্রে কিন্তু গাছটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে। আর এই দেখুন কিছুদিন আগে একটা অ্যাডিনিয়ামের ডাল বসিয়েছিলাম, সেটা থেকেও কিন্তু চারা তৈরি হয়ে গেছে। আর এবারে হচ্ছে চন্দ্রমল্লিকার গাছগুলো কিভাবে এই গরমে আমরা গাছগুলোকে অনেক বেশি ভালো রাখবো আর যাতে রোগমুক্ত থাকে, তার জন্য কি দিচ্ছি। তো সেটা হচ্ছে এই যে অ্যালোভেরার গাছটা আমি তুলে নিয়ে এসেছি, এই অ্যালোভেরার যে জেলটা আছে, যেমন রুটিন হরমোনের কাজ করছে বা কাটিং বসানোর সময় ব্যবহার করছি, তারপরে যে অ্যালোভেরার পাতাগুলো থেকে যাচ্ছে সেটাকে জলের মধ্যে একটু কচলে নিচ্ছি আর জেলটাকে বার করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই জলটাই কিন্তু আমি কি করব, সমস্ত গাছের ওপরে ছিটিয়ে দেবো, তার সাথে সাথে গাছের গোড়াতেও কিন্তু দিয়ে দেবো। তো সারা গরম জুড়ে বা বর্ষা জুড়ে কিন্তু এই একটা মাত্র খাবার দিয়েও কিন্তু আমরা চন্দ্রমল্লিকার গাছগুলোকে খুব ভালো সুস্থ সবল রাখতে পারি। তো এই দেখুন অ্যালোভেরাটা চটকে নিয়েছি এবং সেই জলটাই কিন্তু আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গাছের পাতাতেও কিন্তু আমরা ছিটিয়ে দেবো, তাতে রোগ পোকাও কিন্তু এমনিতেই অনেকটা দূরে থাকবে। তো অনেক দিন ধরে কোনো রকম স্প্রে করা হয়নি বা এরকম অ্যালোভেরা জেলটাও ব্যবহার করা হয়নি। কিছুদিন আগে যেই বৃষ্টিটা হয়ে গেল তারপরেই কিন্তু এই গাছে এরকম পোকা এসে ডিমটা পেরেছে, তার আগে কিন্তু ছিল না। তো এইভাবে চন্দ্রমল্লিকার গাছের এখন আমি যত্ন করছি।
আর কাটিং থেকে চারা তৈরি করছি, যাতে আমার ছাদ বাগানে এখন থেকেই অনেকটা পরিমাণে চারা যাতে তৈরি হয়ে যায়। আর অনেকটা আগে থেকে চারা করলে যেটা হয়, পিঞ্চিং করার অনেকটা সময়ও পাওয়া যায়, অনেক দিন ধরে পিঞ্চিং করা যায় এবং গাছটাকে অনেক বেশি ঝাঁকড়া তৈরি করা যায়। তো সেই জন্য এত আগে থেকেই কিন্তু আমি চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে শুরু করে দিয়েছি। আর এই অ্যালোভেরার পাতাগুলো আমি নিয়ে জলে চটকে সমস্ত গাছে দেব। আর এই অ্যালোভেরার গাছটা কিন্তু আমি নতুন করে আবার আরেকটা জায়গায় বসিয়ে দেবো। তো ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে অ্যালোভেরা গাছ তৈরি করতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্রিতে কিন্তু আমাদের ছাদ বাগান থেকেই গাছের জন্য খুব সুন্দর একটা খাবার আমরা পেয়ে যাব। আর এবারে দেখাবো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি, দেখুন কি, সেটা হচ্ছে বেল। এই বেলের যেমন শরবত আমরা খাই আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য, সেটা কিন্তু গাছেদের ক্ষেত্রেও কিন্তু তাই। তো এর সাথে আবার কি দিলাম দেখুন, বেশ কিছুটা পেঁপের খোসা, এগুলো আমি জলে ভিজিয়ে রাখবো ঠিক 3 দিন পর থেকে, বা চাইলে পরের দিন থেকেও ব্যবহার করা যায়। আর তার সঙ্গে এই দেখুন এই অ্যালোভেরার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাকে 3-4 দিন পচিয়ে নিয়ে তারপর সেই জলটা কিন্তু আমি সমস্ত গাছে ব্যবহার করব।